ইংল্যান্ডে চলছিল সদ্য বিদায় হওয়া প্রাইম মিনিস্টারের ফিউনারেল। সেই অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয় পৃথিবীর সব বড় বড় দেশের প্রেসিডেন্টরা, কিন্তু এক ভয়ঙ্কর হামলায় প্রাণ হারাতে থাকে জার্মানি, ইতালি, ফ্রান্স ও জাপানের সব সুপ্রিম লিডাররা। পৃথিবীতে নেমে আসে এক শোকের ও আতঙ্কের ছায়া। কিন্তু কারা ঘটাচ্ছে এসব অ্যাসাসিন, আর কেনই বা এই কাণ্ড? এই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম 2016 সালে মুক্তি পাওয়া লন্ডন হ্যাজ ফলেন মুভির এক্সপ্লেনেশন। কথা দিচ্ছি অস্থির লেভেলের এক এক্সপ্লেনেশন তোমরা দেখতে যাচ্ছ। তো চলো আর ফেচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা পাকিস্তানের এক প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে একটা গাড়ি যেতে দেখি। সেই গাড়ির রেডিওতে বাজছিল গত দিনের এক ভয়ঙ্কর ট্র্যাজেডি নিউজ। ফিলিপাইনের মানিলায় মারাত্মক এক টেরোরিস্ট অ্যাটাকে 231 জন নিহত হওয়ার পাশাপাশি প্রচুর লোক আহত হওয়ার খবর আসছিল। এই অ্যাটাকটা ছিল পুরো এশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ানক অ্যাটাক। কিন্তু এই ঘটনার পেছনে কোন অর্গানাইজেশন দায়ী এটাই এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া এক্সপ্লোসিভের ধরন দেখে এই বোমগুলো কে সাপ্লাই দিয়েছে তা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। এই লোক হলো দুনিয়ার সবচেয়ে খতরনাক এবং মোস্ট ওয়ান্টেড আর্মস ডিলার আর্মির বাঘ। মজার ব্যাপার হলো যে যেই গাড়িতে এই রেডিও বাজছিল সেটা চালাচ্ছিল বাকাওয়াতি ছেলে কামরান। শুধু সে একাই নয়, তার পুরো পরিবারই এই অস্ত্রের ব্যবসার সাথে জড়িত ছিল। আজ তার মেয়ের বিয়ে থাকলেও ছেলে কামরান বাবার সাথে দেখা করতে এসেছে সম্পূর্ণ এক ভিন্ন উদ্দেশ্যে। গত দিনের অ্যাটাকের পর পুরো দুনিয়ার সন্দেহ যে তার দিকে সেটা কারো অজানা না। ইতিমধ্যেই তার উপর স্পাইং করার জন্য পাকিস্তানে যাওয়া জার্মানি এক এজেন্টকে ট্র্যাক করে খতম করে দিয়েছে তারা। এই নিউজটাই কামরান তার বাবাকে জানানোর জন্য এসেছে। তখন সে কামরানকে হুকুম দেয় যে এই এজেন্টের পরিবারকেও যাতে শেষ করে দেওয়া হয়, কারণ প্রতিশোধ বশত তারা একদিন না একদিন হুমকি হয়ে উঠতে পারে। কিন্তু সে কি জানতো কিছুক্ষণ পর সে তার নিজের পরিবারকেই শেষ হতে দেখবে, কারণ এই সময়টা ইউএসএ এয়ারফোর্সের এক ড্রোন তাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের উপরে নজর রাখছিল। বিয়েতে 14 বেশি টাকা এক এজেন্ট এয়ারফোর্সের কর্মকর্তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে বিয়ের আসর থেকে চলে যায়, আর সাথে সাথে ইউএসএ এয়ারফোর্সের অফিসাররা ট্রিগার টেনে দিলে উপর থেকে বিরাট এক বোম আঘাত আনে সেই বিয়ের আসরে। আর এরই মাধ্যমে খতম হয়ে যায় বাকাওয়াতি সহ তার পুরো পরিবার। এর 2 বছর পরের কথা, আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্ট মাইক বেনিন তার ডিউটি হিসেবে প্রেসিডেন্টের গাড়ি বহরের পাশে দৌড়াচ্ছে। আমেরিকার সিক্রেট সার্ভিসের পেশা হলো যে তারা নিজেদের জীবনের বিনিময় হলেও ইউএসএ প্রেসিডেন্টকে রক্ষা করবে। তবে দীর্ঘদিনের এই কাজ থেকে মাইক এখন বিরতি নিতে চায়। এর কারণ আমরা তখন জানতে পারি যখন সে তার নিজের স্ত্রীর কাছে ঘরে ফিরে যায়। তার স্ত্রী আর কয়েকদিন পরে তাদের অনাগত সন্তানের জন্ম দিতে চলেছে, আর এই সময়টাতেই সে তার স্ত্রীর পাশে থাকতে চায়। তাই সে প্রেসিডেন্ট দপ্তরে তার চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য একটা চিঠি লিখতে শুরু করে। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট বেঞ্জামিন এশার তখন প্রতিদিনকার মতোই অফিস শুরু করছিল। হঠাৎ তার কাছে খবর আসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস উইলসন হুট করে মারা গেছে এবং খুব শীঘ্রই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। এই রাজকীয় ফিউনারেলের যে বিশ্বের বড় বড় সব নেতারা উপস্থিত থাকবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রেসিডেন্ট বেঞ্জামিনের অফিস থেকেও তার ইংল্যান্ডে যাওয়ার সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু হয়। অন্যদিকে মাইক তার ঘরের টিভিতে বসে এই নিউজ দেখছিল। হঠাৎ তার কাছে হোয়াইট হাউস থেকে একটা ফোন আসে, আর সাথে সাথে তার রেজিগনেশন দেওয়ার ইচ্ছাটাও পুরোপুরি মুছে ফেলতে হয়, কারণ প্রেসিডেন্টের লন্ডন ট্রিপে তাকেই তার মেন সিকিউরিটি অফিসার হিসেবে যেতে হচ্ছে। এই দায়িত্ব পাওয়ার পরপরই দ্রুত সে হোয়াইট হাউসে চলে যায়।
সেখানে তার সাথে সিক্রেট সার্ভিস ডিরেক্টর লিন একসাথে মিলে প্রেসিডেন্টকে যাবতীয় সিকিউরিটি ডিটেলস ব্রিফ করে। যে কোনো ভ্রমণেই আমেরিকান প্রেসিডেন্টের নিরাপত্তার ব্যাপারটাকে খুব গুরুত্বর সাথে দেখা হয়, কারণ এই ধরনের জার্নিতে প্রেসিডেন্টের উপর হামলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আগামী 3 দিন মাইকে প্রেসিডেন্টের সাথে একেবারে ছায়ার মতো লেগে থাকতে হবে। এই ফিউনারালকে ঘিরে কড়া নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়, কারণ সেখানে শুধুমাত্র রাশিয়ান প্রেসিডেন্ট বাদে পৃথিবীর সব বড় বড় দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবে। এভাবেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্দিষ্ট দিনে সমস্ত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা ধীরে ধীরে লন্ডনে এসে পৌঁছায়। ইউএসএ প্রেসিডেন্ট এয়ারপোর্ট থেকে তার গাড়ি বহরের সাথে নিয়ে লন্ডনের সেন্ট পল ক্যাথলিডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই চার্চের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজকীয় ফিউনারেল অনুষ্ঠিত হবে। অন্যান্য দেশের সব বড় বড় নেতারাও ধীরে ধীরে গাড়ি আর ইউর যুগে সেখানে যাত্রা শুরু করে। প্রেসিডেন্ট বেঞ্জামিন সবার আগেই সেই ক্যাথলিডে গিয়ে পৌঁছায়, কারণ মাইক কোনো ধরনের অপ্রত্যাশিত হামলা এড়ানোর জন্য নির্ধারিত শিডিউলের আগেই তার চার্চে পৌঁছানোর ব্যবস্থা করে রেখেছিল। এবার দ্রুত চলে আসার ফলে কেউ যদি হামলার প্রস্তুতি নিয়েও থাকে, তাহলেও সেটা হবে তাদের জন্য একটা সারপ্রাইজ, আর পথে প্রেসিডেন্টের উপর হামলা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যাই হোক, প্ল্যান মোতাবেক প্রেসিডেন্ট বেঞ্জামিনও নিরাপদে খুব দ্রুত চার্চে পৌঁছে যায়। তারা সেখানে পৌঁছানোর কিছু সময় পর্যন্ত সবকিছু একদম ঠিকঠাক চলছিল। তবে শিডিউল অনুসারে যখন অন্যান্য দেশের নেতারা একে একে আসতে শুরু করে, তখনই আমরা এক অদ্ভুত কাণ্ড দেখতে পাই। চার্চের সামনে বোম চেকিং এর দায়িত্ব থাকা এক পুলিশ অফিসার তার বোম ডিটেক্টর দিয়ে ইতালিয়ান প্রেসিডেন্টের গাড়ির নিচে বোম খুঁজে পায়, কিন্তু এই কথাটা সে কাউকে না জানিয়ে গাড়িটাকে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। এখান থেকেই আমরা বুঝতে পারি যে শীঘ্রই বিরাট কোনো গন্ডগোল হতে চলেছে। আর পর মুহূর্তেই সেই গন্ডগোল শুরু হয়ে যায়। চার্চে প্রবেশ করা মাত্রই ইতালিয়ান প্রেসিডেন্টের গাড়িটা সজোরে ব্লাস্ট হয়ে গাড়ির ভেতরে থাকা সমস্ত লোক ঘটনাস্থলে মারা যায়। এই কাণ্ড দেখে উপস্থিত জনতার মাঝে প্যানিক ছড়িয়ে পড়লে কোথা থেকে যেন পুলিশের ড্রেস পরা কিছু লোক এসে গুলাগুলি শুরু করে দেয়। তাদের মধ্যে একজনকে খুব চেনা চেনা মনে হচ্ছিল, যার পরিচয় আমরা একটু পরেই পাবো। এদিকে ওই পুলিশের ড্রেস পরা ব্যক্তিদের পাশাপাশি ব্রিটিশ রানের গার্ড পোশাক পরিহিত লোকরাও প্রচন্ড গোলাগুলি শুরু করে দেয়। গুলি শুরু হওয়া মাত্রই মাইক তার সঙ্গীদের নিয়ে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে দ্রুত আড়াল করে ফেলে। এরপর সে নিজেই গুলি করে বেশ কিছু অ্যাটাকারদের খতম করে দেয়, কিন্তু আশেপাশে তখন একের পর এক ব্লাস্ট হয়ে চলছিল। এছাড়াও অন্যান্য পথ দিয়ে আসতে থাকা লিডারদের গাড়িও একে একে ব্লাস্ট হতে থাকে। এমনকি সেন্ট পল চার্চে থাকা বিশাল ব্রিজটাকেও দোষে দেওয়া হয়। আর এই দোষে জার্মানির প্রেসিডেন্ট তার গাড়ি সমেত পানিতে পড়ে মারা যায়। অন্যদিকে ফ্রান্স প্রেসিডেন্ট যে ইয়টে করে নদীপথ আসছিল, সেখানেও ঘটে এক বিরাট বিস্ফোরণ। এভাবে একের পর এক অ্যাটাকে কানাডা, জার্মানি, জাপান, ইতালি ও ফ্রান্সের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরা নিহত হয়ে থাকে। অন্যদিকে চার্চের সামনে গোলাগুলির ভেতরেই মাইক তখনও ইউএসএ প্রেসিডেন্ট বেঞ্জামিনকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। পুলিশের পোশাক পরিহিত কিছু লোক তখনও তাদের দিকে গুলি করে যাচ্ছিল, এমনকি তারা এক্সপ্লোসিভ রাউন্ড ফায়ার করে আশেপাশের গাড়িগুলোকে উড়িয়ে দিচ্ছিল। এমন একটা গাড়ি প্রেসিডেন্টের নিজের গাড়ির উপর এসে পড়লে তাকে আর সেই গাড়ির ভেতরে ঢুকানো সম্ভব হয় না। তাই মাইক তখনও আরেক এজেন্টকে নতুন একটা গাড়ি নিয়ে আসতে বলে। সেই এজেন্ট দ্রুত গাড়ি নিয়ে এসে হাজির হলে মাইক কোনোভাবে প্রেসিডেন্টকে কাভার দিয়ে লিন সহ প্রেসিডেন্টকে সেই গাড়িতে বসাতে সক্ষম হয়। এরপর তারা দ্রুত গতিতে সেই গাড়িটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে থাকে। আর তাদেরকে এভাবে বেরিয়ে যেতে দেখে পুলিশ পোশাক পরিহিত লোকরা কাকে যেন ফোন করে সেই গাড়িটার ডিটেলস জানিয়ে দেয়। এই লোকটা আর কেউ নয়, বরং মুভির শুরুর সিনে সেখানে থাকা আমির বাকাউয়ের ছেলে কামরান। তার মানে তার বোনের বিয়েতে করা ড্রোন হামলায় সে মারা যায়নি, আর এই অ্যাটাকগুলো তার পরিবারের মৃত্যুর রিভেঞ্জ,
যাই হোক, 5 জন ওয়ার্ল্ড রিডারকে তারা সহজেই খতম করে দিতে পারলেও মাইকের স্কিল আর বুদ্ধির কারণে প্রেসিডেন্ট বেঞ্জামিন তাদের হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু তাকেও কি আর তারা এত সহজে যেতে দেবে? কামরানের আদেশে এবার কিছু অ্যাটাকার বাইক এবং পুলিশ কার নিয়ে তাদের পিছনে দাউ করতে থাকে। পেছন থেকে তারা অনবরত গুলি চালাতে থাকলেও গাড়িটা বুলেট প্রুফ হওয়ার কারণে কারো গায়ে গুলি লাগে না। এছাড়াও পুলিশ কার থেকে তাদের উপরে চলতে থাকা অনবরত গুলি। এখানে মাইক তার বুদ্ধি দিয়ে একে একে সেই কারগুলোকে ধাক্কা দিয়ে উল্টে ফেলতে শুরু করে। এবার মাইক গাড়ির দরজা খুলে মারাত্মক স্কিলের মাধ্যমে পিছনে দিয়ে আসা সব বাইকারকে গুলি করে খতম করে দেয়। এভাবে আরো কিছুক্ষণ চেস চলতে থাকলে মাইক আরো কিছু বাইকারকে খতম করতে সক্ষম হয়। তবে গাড়ির বুলেট প্রুফ কাজ দুর্বল হয়ে গেলে তার মধ্যে দিয়ে একটা গুলি এসে ড্রাইভার হোয়াইটের গায়ে লেগে যায়। তৎক্ষণাৎ সে মারা গেলে মাইক এবার নিজেই গাড়ি চালাতে শুরু করে। এবার সে দারুণ দক্ষতায় গাড়ি চালাতে থাকলে সাইড থেকে একে একে বাইকার এসে তার জানালার ভেতরে ঢুকতে যায়। তবে মাইক সেই লোকগুলোকে ঝুলন্ত অবস্থাতে একটা খাম্বার সাথে বাড়ি খাইয়ে লিটারলি দৌড় থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর সে আরো কিছু দূর এগিয়ে গাড়িটাকে রিভার্স গিয়ারে নেয় আর বাকি বাইকারদেরকেও খতম করে ফেলে। এরপর সে দ্রুত প্রেসিডেন্টের হেলিকপ্টারের সামনে গাড়ি থামিয়ে তাকে হেলিকপ্টারে বসাতে সক্ষম হয়। বাইরে ভাই, এখানে মাইকের যে স্কিল দেখিয়েছে তা সত্যি দেখার মতো ছিল। এদিকে পর্দায় এবার আমরা স্বয়ং আমির বাকাওয়াইকেও দেখতে পাই। তার মানে এই হামলায় সে আর তার ছেলে দুজনেই বেঁচে গিয়েছিল, কিন্তু মারা গিয়েছিল তার মেয়ে এবং মেয়ের হবু জামাই সহ গোটা পরিবার। এই ঘটনার ভয়ানক প্রতিশোধ নিতে এই অ্যাটাক ছিল তাদের প্ল্যান করা। অর্থাৎ সে হলো এই অ্যাটাকের মাস্টার মাইন্ড। সে সুলতান নামের তার এক সঙ্গীর সাথে ল্যাপটপে কথা বলতে থাকে। সুলতানকে সে বলে যে আমরা পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছি আর এবার সময় এসেছে লন্ডনকে আমাদের কন্ট্রোলে নিয়ে নেওয়ার। আর এই কথা শোনার পরেই সুলতান তার কম্পিউটারের সাথে লন্ডন শহরের সমস্ত ইলেকট্রিক সাপ্লাই অফ করে দেয়, যার কারণে কিছুক্ষণেই পুরো শহরের সব বাতি একে একে নিভে যায়। একে একে নিভে গিয়ে সমস্ত শহরটাই গাঢ় অন্ধকারে ঢেকে যায়। ইতিমধ্যে ব্রিটিশ আর্মির পক্ষ থেকে লন্ডন শহরের সমস্ত বাসিন্দাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করে দেওয়া হয়। আর অন্যদিকে আমেরিকায় বসে এই সিচুয়েশন মনিটর করতে থাকে ভাইস প্রেসিডেন্ট অ্যালান ট্রাম্বল। উপর থেকে ড্রোনের সাহায্যে তারা প্রেসিডেন্টের হেলিকপ্টারের উপর নজর রাখতে থাকে, কিন্তু সেখানেও বেশিক্ষণ তারা শান্তিতে থাকতে পারে না, কারণ নিচ থেকে হঠাৎ এক রকেট লঞ্চার দিয়ে পুরো হেলিকপ্টারের উপরে হামলা শুরু হয়ে যায়। প্রেসিডেন্টকে যে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হচ্ছিল তার নাম ছিল মেরিন 1, আর এর পাশেই মেরিন 2 এবং মেরিন 3 নামের আরো দুটো হেলিকপ্টার তাকে কাভার দিচ্ছিল। এবার অ্যাটাকাররা প্রথমে রকেট লঞ্চারের মাধ্যমে মেরিন 3 কে ক্রাশ করিয়ে দেয়। এরপর মেরিন 2 প্রেসিডেন্টকে বাঁচানোর জন্যই নিজেই নিজেকে স্যাক্রিফাইস করে ফেলে, কিন্তু তারপরেও মেরিন 1 রক্ষা পায় না, কারণ নিচ থেকে অ্যাটাকাররা এবার নিক্ষেপ করে বসে খতরনাক এক মিসাইল। সেই ভয়ানক মিসাইলের আঘাতে মেরিন 1 মারাত্মক ড্যামেজ হয়ে ক্রাশ করতে শুরু করে। আর হোয়াইট হাউসে বসে ড্রোনের মাধ্যমে এই দৃশ্য দেখে সবাই ধরে নেয় যে প্রেসিডেন্ট বুঝি সেখানে শেষ। তবে এই ক্রাশ ল্যান্ডিং এর পরেও মাইক এবং প্রেসিডেন্ট বেঁচে ছিল, কিন্তু লিনের পেটে একটা লোহার টুকরো ঢুকে যাওয়ার কারণে সে মৃত্যুবরণ করে। মাইক তার মৃত্যুতে প্রচন্ড কষ্ট পায়, কারণ লিন তার খুব কাছের বন্ধু ছিল। লিন মারা যাওয়ার আগে তাকে প্রমিস করায় যে সে যেন শেষ পর্যন্ত বেঁচে থাকে, কেননা তার সন্তানকে যেন সে এতিম হতে না দেয়। এভাবে ইমোশনাল এক বিদায় দেওয়ার পর লিন মারা গেলে মাইক তাকে হেলিকপ্টারে রেখেই বেরিয়ে আসে। এরপর মাইক তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও রেডিও ড্যামেজ হয়ে যাওয়ার কারণে কেউই তার কোনো রেসপন্স করে না। ওগোতা মাইক প্রেসিডেন্টকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে শুরু করে, কারণ পেছন থেকে আরো কিছু বাইকার সেদিকে দিয়ে আসছিল। সে প্রেসিডেন্টকে জানায় যে কাছে একটা মেট্রো স্টেশন আছে যার আন্ডারগ্রাউন্ড টানেলটা অনেক সেফ, তাই সেখানে পৌঁছাতে পারলে মাইক প্রেসিডেন্টকে কিছুক্ষণের জন্য নিরাপদে রাখতে পারবে। তাই তারা দুজনেই এবার সেই মেট্রো স্টেশনের দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে বাকাওয়াত এবার নিজে ভিডিও রেকর্ড করে পুরো পৃথিবীকে জানিয়ে দেয় যে নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে সে এই অ্যাটাক করিয়েছে।
এরপর সে সরাসরি হোয়াইট হাউসে যোগাযোগ করে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে তার হাতে তুলে দিতে বলে, কারণ তার উপরে ড্রোন হামলার নির্দেশটা এসেছিল প্রেসিডেন্টের পক্ষ থেকেই। সে জানায় যে প্রেসিডেন্টকে পাবলিকের সামনেই খতম করে সারা দুনিয়ায় লাইভ প্রচারের মাধ্যমে সে নিজের প্রতিশোধ পূর্ণ করবে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট অ্যালান বাকাউবের এই দাবিটাকে পুরোপুরি নেকচ করে দেয়। তখন সে প্রেসিডেন্টকে না পেলে আরো বেশি সিভিলিয়নকে হত্যা করার হুমকি দিয়ে বসে। অন্যদিকে মাইক এবং প্রেসিডেন্ট নিজেদের জানপ্রাণ হাতে নিয়ে মেট্রো স্টেশনে ঢুকতে সক্ষম হয়। এবার স্টেশনে ঢুকার আগে মাইক পুলিশ ড্রেস পরা এক লোককে মেরে অজ্ঞান করে তার কাছ থেকে পিস্তল এবং অ্যামুনেশন নিয়ে নিয়েছিল। এরপর তারা মেট্রো স্টেশনে ঢুকে পড়লে সেখানেও তাদের জন্য আগে থেকে অ্যাটাকাররা হুত পেতেছিল। তবে মাইক তার মারাত্মক স্কিলের সাহায্যে তাদের সবাইকেই একে একে গুলি করে খতম করে দেয়। এরপর শেষে একজন লোককে সে মাটিতে মেরে ফেলে দিয়ে তার কাছে সে একটা ফোন খুঁজে পায়। এই ফোনে কামরান লোকটার কাছ থেকে সর্বশেষ আপডেট জানতে চাচ্ছিল। মাইক ফোনে কামরানকে নিজের পরিচয় দিলে সে বলে উঠে প্রেসিডেন্টকে আরো আগেই মারার উচিত ছিল তাদের। এখন তার জন্য খামোকা কিছু সিভিলিয়নদেরকে নিজেদের জীবন হারাতে হবে। কিন্তু মাইক তার কথায় পাত্তা না দিয়ে বলে যে সে বেঁচে থাকা অবধি প্রেসিডেন্টের একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। এরপর সে কামরানের সেই সঙ্গীর পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে তার মৃত্যু যন্ত্রণার আর্তনাদ শোনায়। মানে এই অ্যাটাকারকে টক্কর দিতে গেলে তাদের মতোই তাকে নিঃশস্য হতে হবে। যাই হোক, অ্যাটাকারদেরকে খতম করে দেওয়ার পর মাইক এবং প্রেসিডেন্ট কিছুক্ষণ মেট্রো স্টেশনে অবস্থান করে প্রেসিডেন্ট মাইককে প্রমিস করায় যে যে কোনোভাবেই সে তাকে বাঁচাতে না পারলেও অ্যাটাকারদের হাতে জিম্মি হওয়ার আগে যেন তাকে খতম করে দেওয়া হয়, কারণ সেই অ্যাটাকারদের খেলার পুতুল হতে চায় না। মাইক তাকে প্রমিস দিলেও সে এটা জানায় যে তার ফার্স্ট প্রায়োরিটি হবে যে কোনো মূল্যে প্রেসিডেন্টকে জীবিত বের করা। এদিকে হোয়াইট হাউসের অফিসিয়ালরা হেলিকপ্টার ক্রাশের পর ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে যে প্রেসিডেন্ট বেঞ্জামিন এখনো জীবিত আছে। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরেই তাদের মুখে সবার আবারও হাসি ফুটে উঠে। মাইকের হাতের ইশারা দেখে সবাই বুঝতে পারে যে সে লন্ডনের M6 জোসেফ হাউজের কথা বোঝানোর চেষ্টা করছে। তাই ভাইস প্রেসিডেন্ট অ্যালান তৎক্ষণাৎ সেই সেফ হাউজের লোকেশন বের করে রেস্কিউ টিম রেডি করার নির্দেশ দেয়। এরপর সে ব্রিটিশ মিলিটারি জেনারেলদের সাথেও যোগাযোগ করতে থাকে। চিফ ইন্সপেক্টর এজার্ড তাকে জানায় যে বাকাওয়ের লোকেরা পুরো লন্ডন শহরে পুলিশদের সাথে মিশে রয়েছে, তাই কে পুলিশ আর কে অ্যাটাকার সেটা বের করা ভীষণ কঠিন। এই মুহূর্তে তাদের তেমন কিছু করার নেই, তবে কোনোভাবে এদের চিহ্নিত করতে পারলেই এক নিমিষেই তাদের খেলা শেষ করা যাবে। এছাড়াও প্রধানমন্ত্রী জেমস ইউলস এর মৃত্যুটা যে একটা বিষক্রিয়ার কারণে হয়েছে সেটাও এখন প্রমাণিত। অর্থাৎ এই সমস্ত ঘটনায় খুব শুষ্কভাবে প্ল্যান করে করা হয়েছে। যাক, অন্যদিকে মাইক এবার প্রেসিডেন্টের সাথে খুব সাবধানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়ে। এবার সে তাকে নিয়ে M6 সেফ হাউসে ঢুকে পড়তে সক্ষম হয়। সেখানকার ইনচার্জ জ্যাকলিন তাদেরকে স্বাগত জানানোর পর তারা কিছুক্ষণ সেখানে রেস্ট করে। এরপর জ্যাকলিনের ল্যাপটপে তারা ভাইস প্রেসিডেন্টকে একটা বার্তা পাঠায়। সে তাদেরকে জানায় যে খুব দ্রুতই তাদেরকে উদ্ধার করার জন্য একটা ডেল্টা ফোর্স সেখানে পাঠানো হবে। এই কথা শোনার পর প্রেসিডেন্ট যেন হাফ ছেড়ে বাঁচে। এর কিছুক্ষণ পরে সিসিটিভি ফুটেজে দরজার বাইরে কিছু মিলিটারি পোশাক পরা ব্যক্তিদেরকে আসতে দেখা যায়। এই ফোর্স দেখে প্রেসিডেন্ট বুঝে নেয় যে এরাই হচ্ছে ডেল্টা ফোর্স, কিন্তু মাইক বুঝে যায় যে এই লোকগুলো ডেল্টা ফোর্সের ছদ্মবেশে থাকা এলজাকার, কারণ তাদের কাছে যে বন্দুকগুলো আছে সেগুলো USA কমান্ডাররা ব্যবহার করে না। তাছাড়া ডেল্টা ফোর্সও এত তাড়াতাড়ি চলে আসারও কোনো কথা নেই। অর্থাৎ প্রেসিডেন্ট যদি এখান থেকে বের হয় তাহলে সাথে সাথেই তার খেল খতম। এই লোকগুলোকে আসতে দেখে মাইক সেফ হাউজের বন্দুক আর এমিনেশন নিয়ে তাদের হামলার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে পড়ে। এবার সে প্রেসিডেন্টের হাতেও একটা পিস্তল তুলে দেয় যাতে প্রেসিডেন্ট নিজের প্রয়োজনে তা ব্যবহার করতে পারে। মাইক জ্যাকলিনকেও সেখান থেকে চলে যেতে বলে, কারণ অস্ত্র চালাতে না জানলে এখানে থাকার মানে হবে স্ক্র্যাপ মরণ। এবার জ্যাকলিন নিজেও দ্রুত ব্রিটিশ ইন্টেলিজেন্ট কোয়ার্টারে চলে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তাদের ভিতরে কোনো এক বিশ্বাসঘাতক আছে
তা না হলে অ্যাটাকাররা M6 সেফ হাউস পর্যন্ত পৌঁছতে পারতো না। যাই হোক, ইতিমধ্যে অ্যাটাকাররা ফেক ডেল্টা ছদ্মবেশে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়লে মাইক প্রথমে চুপিসার ছুরি দিয়ে তাদের দুজনকে খতম করে দেয়। এরপর আরো কিছু লোক এসে গুলাগুলি শুরু করলে সে তাদের রাইফেল দিয়ে শেষ করতে থাকে। তারপর আবার ছাদ ভেঙে এক লোক এসে তার উপরে হামলে পড়ে, কিন্তু সেও তাকে সাথে সাথে মারাত্মক স্টাইলে খতম করে দেয়। বাইরে ভাই, মাইকের কমব্যাট স্কিল সত্যি অবাক করে দেওয়ার মতোই ছিল। যাই হোক, বেশ কয়েকজনকে খতম করে দেওয়ার পর মাইক অন্য রুমে ঢুকে তখন হঠাৎ পিছন থেকে এক লোক এসে তাকে গুলি করতে যায়, কিন্তু সময় মতো প্রেসিডেন্ট নিজেই এসে ওই লোকটাকে গুলি করে মাইককে বাঁচিয়ে নেয়। এরপর তারা পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটা বুলেট প্রুফ গাড়িতে করে আমেরিকান এম্বাসির দিকে রওনা দেয়। কিন্তু সেখানে যে আগে থেকে অ্যাটাকার হুত পেতে থাকবে তা মাইক বেশ ভালো করেই বুঝতে পেরেছিল। তাই তার কথায় প্রেসিডেন্ট দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকলে দুপাশ থেকে তাদের উপরে প্রচন্ড মাত্রার গুলির বৃষ্টি হতে থাকে। তবে বুলেট প্রুফ কাচের জন্য সেই গুলির বৃষ্টি থেকে তারা বেঁচে গিয়ে এম্বাসির দিকে এগিয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে বিশাল এক ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেওয়া মাত্রই তা উল্টে পড়ে। এবার অ্যাটাকাররা এসে আহত অবস্থাতে প্রেসিডেন্ট বেঞ্জামিনকে ধরে নিয়ে যায়। মাইক তাদের দিকে গুলি চালিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করলেও তারা প্রেসিডেন্টকে নিয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর পুলিশ সেখানে এসে হাজির হয়। রিয়েল US ডেল্টা ফোর্স মানে বাংলা সিনেমার কাহিনী শেষে পুলিশ হাজির হওয়ার মতো ঘটনা আর কি। যাই হোক, ডেল্টা ফোর্সের ক্যাপ্টেন মাইককে জানায় যে তারা প্রেসিডেন্টকে যে কোনো মূল্যেই মরতে দেবে না। মাইক নিজেও অস্ত্র হাতে নিয়ে তাদের সাথে যোগ দেয়। এবার হোয়াইট হাউসের লোকেরা বাকওয়েকে ধরার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন পেয়ে যায়। লন্ডনের এক বিল্ডিং থেকে বাকওয়ের লোকেরা নিয়মিত তার সাথে যোগাযোগ করত। এই বিল্ডিংটাই তার ছেলে কামরানের আস্তানা বলে ধারণা করা হয়। আর এদিকে ডেল্টা ফোর্স সেই বিল্ডিংটাতে অ্যাটাক করে প্রেসিডেন্টকে রেস্কিউ করার প্রস্তুতি নিয়ে থাকে। অন্যদিকে জ্যাকলিন যখন ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে গিয়ে চিফ এজার্টকে জানায় যে তাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে, এই কথা শুনে চিফ তখন ভীষণ অবাক হয়ে যায়। এরই মধ্যেই সে আবার মাইককে বলে যে তোমরা 20 মিনিট পর ওই বিল্ডিং এ অ্যাটাক করো, কেননা এই বিল্ডিং এখন অ্যাটাকারে ভর্তি। কিন্তু মাইক জানিয়ে দেয় যে তাদের হাতে এখন আর অপেক্ষা করার মতো সময় নেই। এই কথা বলতে না বলতেই ডেল্টা ফোর্স এবং মাইকের সাথে অ্যাটাকারদের গোলাগুলি শুরু হয়ে যায়। সামনের দিক থেকে প্রচুর অ্যাটাকার এসে তাদের দিকে গুলি করতে থাকলেও মাইক এবং ডেল্টা ফোর্সের ক্যাপ্টেন তাদের বেশিরভাগই খতম করে ফেলে। প্রচন্ড এই গুলাগুলিতে ডেল্টা ফোর্সের বেশ কিছু সৈনিকও মারা যায়। আর এদিকে অ্যাটাকাররা প্রায় বেশিরভাগই সাফ হয়ে যায়, কিন্তু তবু তারা গুলি এবং রকেট লঞ্চার ব্যবহার করে হামলা চালিয়ে যায়। এমনকি তারা আর্ম গাড়ি নিয়ে এসেও মেশিন গান দিয়ে হামলা শুরু করে। তবে ডেল্টা ফোর্স সময় মতো সেই গাড়িটাকে উড়িয়ে দেয়। ইতিমধ্যে তাদের কিছু লোক বিল্ডিং এর ভিতরে ঢুকেও ফাইট করতে থাকে, যার কারণে ভেতর দিক থেকে একের পর এক গুলি এবং ব্লাস্ট হতেই থাকে। মাইক নিজেও ডেল্টা ফোর্সের ক্যাপ্টেনের কাছ থেকে জেনে নেয় যে প্রেসিডেন্টকে অ্যাটাকাররা কোথায় লুকিয়ে রেখেছে, যার ফলে বিল্ডিং এ ঢুকার আগেই তারা বিল্ডিং এর বাইরের জেনারেটররা উড়িয়ে দিয়ে পাওয়ার সাপ্লাই অফ করে দেয়। পাওয়ার চলে যাওয়ার পর কামরান দ্রুত ইমার্জেন্সি পাওয়ার অন করে লাইফ চালু করতে বলে। ইতিমধ্যে তারা প্রেসিডেন্টকে জিম্মি করে তাকে বসিয়ে রেখে একের পর এক ঘুষি মেরে যাচ্ছিল। কামরানের চোখে মুখে ফুটে উঠছিল তার বোনের হত্যার তীব্র প্রতিশোধ। অন্যদিকে মাইক ততক্ষণে চুপিসারে ভাঙা দেওয়ালের ভেতর দিয়ে বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে। তারপর চুপি চুপি সে আগাতে থাকে সেই রুমটার দিকে, কিন্তু অ্যাটাকাররা হঠাৎ তার মুখোমুখি হয়ে গেলে মাইক প্রচন্ড গুলিতে প্রায় 7-8 জনকে একাই খতম করে দেয়। আর সাথে ডেল্টা ফোর্সের ক্যাপ্টেনরাও অ্যাটাকারদেরকে খতম করতে থাকে। এদিকে কামরানের অ্যাসিস্ট্যান্ট সুলতান ইতিমধ্যে ইমার্জেন্সি জেনারেটর অন করে লাইভে আসতে সক্ষম হয়। তারপর কামরান প্রেসিডেন্টকে তার শেষ কথাগুলো ক্যামেরার সামনে বলতে বলে প্রেসিডেন্ট বলতে থাকে যে তার মৃত্যুতে কেউ যেন আফসোস না করে আর সবাই যেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। এই কথা বলার সময় কামরান তাকে একের পর এক ঘুষি মেরেই যাচ্ছিল। এদিকে হোয়াইট হাউসের কর্তারা সহ পুরো দুনিয়ার মানুষ এই লাইভ দেখে পুরোপুরি থমকে যায়। অবশেষে কামরান আস্তু এক তলোয়ার হাতে নিয়ে প্রেসিডেন্টকে লাইভে হত্যা করা শুরু করে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে মাইক এবং ডেল্টা ফোর্স এসে গুলি করে কামরানের স্বপ্ন সেখানে শেষ করে দেয়। এবার মাইক তাদের সাথে ফাইট শুরু করে তাকে আচ্ছা করে দুলাই দিতে থাকে, কিন্তু ওদিকে আবার তার অ্যাসিস্ট্যান্ট
প্রেসিডেন্ট সুলতান হুইল চেয়ারে বসে একটা গ্রেনেডের পিন খুলে ছুড়ে দেয়। গ্রেনেড দেখা মাত্রই মাইক কামরানকে ছেড়ে দিয়ে প্রেসিডেন্টকে নিয়ে একপাশে লাফিয়ে পড়তে বাধ্য হয়। এরপর গ্রেনেড ব্লাস্ট থেকে সে প্রেসিডেন্টকে বাঁচাতে পারলেও কামরান আবার সেই চান্সে ভেঙে যায়। এবার মাইক এবং প্রেসিডেন্টও বিল্ডিং এর বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু করিডোরে পৌঁছানো মাত্রই আরো কিছু অ্যাটাকার এসে তাদের উপরে গুলি চালাতে থাকে। তবে মাইক এবং প্রেসিডেন্ট দুজনই গুলি করে তাদেরকে শেষ করে দেয়, কিন্তু কিছুক্ষণের পর তাদের দুজনেরই বন্দুকের এমু শেষ হয়ে গেলে তারা সেখানে আটকা পড়ে। আর কোনো উপায় না পেয়ে মাইক ডেল্টা ফোর্সের ক্যাপ্টেনকে এই বিল্ডিংটা উড়িয়ে দিতে বলে। এখন এই বিল্ডিং এ ঢুকার আগেই তারা সেখানে প্রচুর এক্সপ্লোসিভ সেট করে রেখেছিল। ক্যাপ্টেন প্রথমে ইস্তত করলেও পরে সে মাইকের কোথায় বাটন চেপে দিয়ে সমস্ত এক্সপ্লোসিভ বাস্ট করে দেয়, কিন্তু বিস্ফোরণ তাদের কাছে পৌঁছানোর আগেই মাইক প্রেসিডেন্টকে নিয়ে নিচের তলার দিকে প্রচন্ড এক লাফ দেয়। ওদিকে আগে থেকে গুলি খেয়ে আহত হয়ে বসে থাকা কামরান আর এই বিস্ফোরণ থেকে পালানোর চেষ্টা করে না, ফলে বাকি সঙ্গী সমেত সে সেখানেই মারা যায়। এই বিস্ফোরণে ধ্বংসযজ্ঞ থেমে গেলে ডেল্টা ফোর্স এসে মাইক এবং প্রেসিডেন্টকে খুঁজাখুঁজি করতে থাকে। এবার বেশ কিছুক্ষণ খোঁজার পর তাদেরকে নিচের তলার এক রুমের মধ্যে অক্ষত অবস্থায় পাওয়া যায়, যার ফলে প্রেসিডেন্টের জীবিত থাকার সংবাদ শুনেই হোয়াইট হাউসের সবাই উল্লাসে ফেটে পড়ে। অন্যদিকে জ্যাকলিন কিন্তু অবশেষে খুঁজে বের করে ফেলেছিল যে তাদের ভিতরে কে ইনফরমেশন লিক করেছিল। সেই লোকটা ছিল তার নিজেরই অ্যাসিস্ট্যান্ট জন, যে $20 মিলিয়ন জন্য তার দেশকে বেঁচে দিয়েছিল। জ্যাকলিন তাকে পাকড়াও করার পর সারেন্ডার করতে বললেও জন তার দিকে এগিয়ে আসতে চায়, ফলে জ্যাকলিন তাকে শেষ করে দিতে বাধ্য হয়। এর 2 সপ্তাহ পর লন্ডন শহর আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। নতুন প্রধানমন্ত্রী নিয়ে গঠিত হয় ইংল্যান্ডের নতুন সরকার। আর ততদিনে মাইকের ঘরেও চলে আসে তার নতুন সন্তান, যার নাম সে রাখে লিন। অবশেষে বিপজ্জনক এই পরিস্থিতি পার করে মাইক পরিবারের সাথে থাকার জন্য সিক্রেট সার্ভিস থেকে রিজাইন নেওয়ার জন্য সেই লেটারটা লিখতে শুরু করে। কিন্তু টিভিতে ভাইস প্রেসিডেন্টের ভাষণ শুনে তার মনে হয় যে দেশের জন্য এখনো তার অনেক কিছু করা বাকি, আর তাই তো সে পুরোটা লেখার পরেও লেটারটাকে ডিলিট করে দেয়। ঠিক এমনই এক অসাধারণ মুহূর্তের মধ্যে দিয়ে এই মারাত্মক অ্যাকশন মুভিটাও এখানে শেষ হয়। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর সেই সাথে সাথে নতুন কোনো মুভি দেখতে চাইলে সেটা জানিয়ে কমেন্টস করো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।